সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি মারিয়া সালাম এবং আমার সাথে আছেন হীরা তালুকদার। এবং আমি শুরুতেই জানিয়ে রাখি, আমাদের আজকের এই শোটা জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে আপনাদের সামনে আনা হচ্ছে। বিশ্বকাপ আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে এবং বিশ্বকাপ থেকে অনেকেরই ফেভারিট দলগুলো ছিটকে পড়ে গিয়েছে এবং অনেক অঘটনও ঘটে যাচ্ছে। তো সেই মুহূর্তে এসে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে 6টা ম্যাচ হয়েছে এবং এখানেও মানে মোটামুটি অঘটনের মতো এই সব ঘটনাগুলো ঘটেছে। তো ম্যাচগুলো হচ্ছে যে নেদারল্যান্ডস আর মরক্কোর মধ্যে, আইভরি কোস্ট, নরওয়ে এবং ফ্রান্স এবং সুইডেনের মধ্যে। তো একটু এই ম্যাচগুলো নিয়ে আমরা আগে শুরুতে আলাপ করে নিই। আমি যদি বলি যে আপনার আইভরি কোস্ট এবং নরওয়ে কালকে রাতে ছিল, তো এটা আপনি ঠিকই বলে যে একটু ইন্ট্রোডাকশন দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে যেটা বললেন আপনি যে অনেক দূরে এগিয়ে গেছে, আসলেই অনেক দূরে এগিয়ে গেছে এবং বিশ্বকাপের আমি বলবো যে এটা মাঝ বরাবর আছে। হ্যাঁ, একদম মাঝখানে মধ্যগগনে আছে। তো এটা মানে বিশ্বকাপের এবারের একটা সৌন্দর্য বলেন অথবা আমি বলি যদি একটা প্যাথেটিক একটা দিক, যে আগে সবসময় আমরা দেখতাম যে বিশ্বকাপের এই পর্যায়ে এসে রাউন্ড অফ 16 হতো। তো এখন রাউন্ড অফ 16-এ যাওয়ার আগেই কিন্তু বড় বড় দল আপনার কিন্তু এখান থেকে আজকে অনেকগুলো দলকে আমরা ছিটকে গেল, জার্মানি ছিটকে গেল। হ্যাঁ, তারা রাউন্ড অফ 16-এ যেতে পারলো না, এটা তাদের হিস্ট্রিতে লেখা থাকবে 16-এ যায় না। আসলে কেন যায় না? তারা কিন্তু পরের রাউন্ডে উঠলো, পরের রাউন্ডটা হয়ে গেল রাউন্ড অফ 32। এটা আগে কোনোদিন হয় না, এবারে প্রথম বিশ্বকাপের ইতিহাসে। তো যেই কারণে রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য সবাই আগে যেখানে লড়তো, এবার সেখানে যাওয়ার আগেই অনেকে বিদায় নিচ্ছে, চলে যেতে হচ্ছে একদম প্যাথেটিক। আবার নতুন রেকর্ডও হচ্ছে। আমরা যেমন এর আগে আমরা আলাপে বলেছিলাম যে এমবাপ্পে উনি কিন্তু আসলে গোল্ডেন বুটের যে দৌড়, সেই দৌড়ে একজন আছেন এবং উনি মেসির সাথে কম্পিটিটর এবং উনি সম্ভবত আমি যতটুকু জানি যে অলরেডি ক্লোসাকে মানে অতিক্রম করে গেছেন। হ্যাঁ, আর এই বিশ্বকাপে মেসির সমান গোল হয়ে গেছে, 6টি গোল হয়েছে। তো এইটা একটা ব্যাপার, আপনি ঠিকই বলেছেন যে এবার ম্যাচ বেশি হওয়ার কারণে এই যে দেখেন এই যে ম্যাচটা খেললো যে আপনার রাউন্ড অফ 32, এই ম্যাচটা খেলার কারণে একটা ম্যাচ বেশি পেলে এই ম্যাচে যারা গোল করতেছে, এটা কিন্তু গত কোনো বিশ্বকাপে এটা হয় না। এই একটা ম্যাচ তারা কিন্তু এক্সট্রা পেল। আবার দুর্ভাগ্যজনকভাবে আপনি জানেন যে বিদায় নিয়েছে একটা ম্যাচে, এক্সট্রা ম্যাচে আমি বলবো যে জাপান চলে গেল, বিদায় নিল, জার্মানি চলে গেল, বিদায় নিল, নেদারল্যান্ডসের মতো দল বিদায় নিল। আজকে রাতে আইভরি কোস্ট বিদায় নিল, সুইডেন গেল, তারপরে আপনার এই ফ্রান্সের সঙ্গে সুইডেন বাদ হলে ইকুয়েডরের মতন দল বাদ হয়ে গেল। তো এটা একটা প্যাথেটিক দিকে। এখন আপনি যদি খেলায় আসি যে গতকালকের ম্যাচটা যে আইভরি কোস্ট এবং নরওয়ে, তো নরওয়ের যেই খেলাটা স্টার্ট করলো একটু মানে অন্যরকম লাগলো। মানে অন্য সময় যে বিশ্বকাপের ম্যাচটা একটা একরকম ম্যাচ, আমার কাছে আর কি পার্সোনালি দেখার পরে আমার মনে হয়েছে একটু আলাদা মনে হলো ম্যাচটাকে। মানে এখন পর্যন্ত যত ম্যাচ দেখছি আমার কাছে কেমন যেন একটু মনে হচ্ছে মানে ভাষা একটা ম্যাচ হলো। হ্যাঁ, নরওয়ে কি চাইলে আরো গোল দিতে পারতো, মানে এরকম মনে হচ্ছে যে তারা কি আসলে পারলো না। যখন গোলটা দিচ্ছে খুব ইজিলি গোল দিচ্ছে, আবার যখন হচ্ছে না তো হচ্ছে না, আবার গোল খেয়েও যাচ্ছে, কেমন ছাড়া একটা ম্যাচ মনে হলো, ছাড়া ম্যাচ। আবার আরেকটা বিষয় আছে এইসব ম্যাচের ক্ষেত্রে, যেটা হয় যে দেশ মানে বিশ্বকাপে দেশ হিসেবে যে খেলতে আসে সেটা একটা বিষয়, কিন্তু আমরা বিভিন্ন যে লিগ থাকে, ইংলিশ লিগ বা স্প্যানিশ লিগ, এইসব থেকে যেটা হয় যে আসলে দেশের চেয়ে বড় করে ছাপিয়ে প্লেয়াররা চলে আসে। তো হাল্যান্ড এরকমই একজন প্লেয়ার। না, ওইটাই আপনি ঠিকই বলেছেন। আর্লিং হাল্যান্ড কালকে দেখালো যে সে আসলে দেশের জন্য যতটা না তার থেকে সে আসলে ইন্টারন্যাশনাল একটা স্টার। হ্যাঁ, তারা যে আবার বিশ্বকাপের মানে 16-এ চলে গেল এবং এই তার খেলা যে মানুষ উপভোগ করবে, মানে একটা জেগে থাকবে। মজার ঘটনা ঘটছে, হাল্যান্ড যেভাবে উদযাপন করলো, হাল্যান্ড কালকে গোলও দিয়েছে এবং হাল্যান্ড কিন্তু গোল্ডেন বুটের হ্যাট পরে, ওটাই বলছিলাম যে সে ভাইকিংস এর একটা ওই ইয়া পড়লো এবং তারা কিন্তু ভাইকিংস যে মানে তারা যে আসলে নাবিক, আমরা জানি যে নরওয়েজরা, তারপরে ডাচরা সারা পৃথিবী শাসন করছে এক সময়, পর্তুগিজরা, যারা শুধু স্প্যানিশরা নাবিক এটা না, মানে কনকারার। মানে বিজয়ী আর কি, সেই প্রতীকটা নিয়ে নাবিক। তারা যে এই নদীতে মানে তাদের সাগরে
উত্তর মহাসাগর থেকে তারা যে এই সাগরে যে সারা পৃথিবী যে জয় করেছে, সেরকম একটা বিশ্ব জয়, কালকে বিশ্বকাপেরই একটা জয়, সেকেন্ড রাউন্ডে তারা জিতলো বহুদিন পরে, প্রথমবারের মতন নকআউট পর্বে এসে তারা এখন 16-এ চলে গেল। তো এই যে উদযাপনটা, তারা কিন্তু একসঙ্গে সবাই বসে সামনে একটা বাইকিংসের একটা প্রতীকী রাখলো, তারপরে তারা একসঙ্গে নৌকা বাওয়ার মতন একটা স্টাইলে একসঙ্গে পুরো দল, হল্যান্ড হচ্ছে সেখানে দলনেতা, ক্যাপ্টেন, সে নৌকা বাচ্ছে, মানে এই নৌকা অনেকেই শিরোমণ করেছে, রয়টার্স আমি দেখলাম যে তারা শিরোমণ করেছে যে এই নৌকা থামবে কোথায়। তো এরকম একটা ব্যাপার যে তাদের যে নৌকা বেয়ে যে তারা বিশ্বজয় করেছে, তারা ওরকম একটা প্রতীকী মানে জয়ের পরে কিন্তু স্টেডিয়ামে করলো। আইভরি কোস্টকে চলে যেতে হলো, কিন্তু এটা আসলে খুব অপ্রত্যাশিত কিছু ছিল না। অপ্রত্যাশিত না, আইভরি কোস্টকে অপ্রত্যাশিত না, আমরা একটা জয়ের উদযাপন দেখলাম আর কি, জয়টা আমরা উপভোগ করলাম। অপ্রত্যাশিত, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি যে অপ্রত্যাশিত তেমন এই ম্যাচটা আসলে ওইটা আমরা জানতাম এরকম হবে। তো এটা হচ্ছে যে নরওয়ে অবশ্যই আইভরি কোস্টের থেকে একটু বেটার টিম ছিল, সেই হিসেবে গেল। আর পরের ম্যাচটা যদি আমরা আসি যে ফ্রান্স সুইডেন, এখানেও অপ্রত্যাশিত আমি বলবো কিছু ঘটে নাই। এটা ফ্রান্স জিতেছে 3-0 গোলে। সুইডেন ফার্স্ট হাফে কিন্তু যথেষ্ট মানে চেষ্টা করেছে এবং খুবই ভালো খেলেছে, এয়ারে বল খেলেছে, তাদের প্রেসিং ভালো ছিল, সবকিছু। পরের আমরা ফার্স্ট হাফের শেষের দিকে যখন একটা গোল হজম করলো সুইডেন, সেকেন্ড হাফে আমার কাছে কেন যেন মনে হয়েছে দে আর অল টায়ার্ড। মানে কেন এটা হলো? সুইডেন তো সবসময় আমরা জানি যে দীর্ঘদেহী প্লেয়ার, তারা অনেক স্ট্যামিনা নিয়ে খেলে, কিন্তু ওরকম দেখলাম না। এবং সেকেন্ড হাফে ফ্রান্স 2টা গোল দিল, অনেকগুলো গোল দিতে পারতো, গোল হয়নি, তাদের ব্যাড লাক। ফ্রান্স একেবারে তাদের জাত চিনিয়েছে, আবার তারা যে এই বিশ্বকাপে যে বিশ্বকাপের শিরোপা নিতে এসছে, সেটা আবারও তারা নকআউট পর্ব প্রথম ম্যাচে দেখালো। তো ফ্রান্সের এটা প্রাপ্য ছিল, ফ্রান্স 3-0 গোলে জিতলো, এটা একদমই ঠিক আছে। ম্যাচটা ওইভাবে করে আসলে জমেও নেই, মাঝরাতের ম্যাচটা আসলে জমে নাই। আর তার তুলনায় বলবো যে মেক্সিকো ইকুয়েডর, এখানে কিন্তু ম্যাচটা জমেছে, এবং ইকুয়েডরের জন্য ইকুয়েডর সেকেন্ড হাফে খুবই ভালো খেলেছে, কিন্তু মেক্সিকো স্বাগতিক, এবং মেক্সিকো কিন্তু ফুটবলের অন্যতম মানে একটা, এই যে বিশ্বকাপের ফুটবলের সৌন্দর্য, এই সৌন্দর্যের পেছনে যদি বলেন যে কয়েকজন দাবিদার, যে এই সৌন্দর্য ধরে রাখার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ, এই শতাব্দী চলে আসছে, এখানে কিন্তু মেক্সিকোর নামটা আপনাকে বলতে হবে। এবং বিশ্বকাপে মেক্সিকোর ফ্যানটা কিন্তু অন্যতম সেরা। এই বিশ্বকাপে তাদের যে ওয়েভ, এটার নামে কিন্তু মেক্সিকান ওয়েভ হয়েছে। এটা কিন্তু আমাদের আজকে মিরপুর স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে যে আমরা ওয়েভ দেখি, এটাকে বলে মেক্সিকান ওয়েভ। এই ফুটবলের সৌন্দর্যটা কিন্তু মেক্সিকান সাগর থেকে তারা মেক্সিকান ওয়েভটা নিয়ে আসছে। এটা মেক্সিকোর কিন্তু ফুটবলের সৌন্দর্য। আপনি জানেন আজকে একটা আপসেট ঘটনা ঘটলো একটু আগে, যে তারা এই জয়টা উদযাপন করতে গিয়ে 3 জন মারা গেছে। আর তারা যে এটা আসলে, হ্যাঁ এটা অবশ্যই একটা দুঃখের খবর, কিন্তু তার মধ্যে এটা আসলে একটা প্রতীকী বিষয় আমাদেরকে দেখায় যে মেক্সিকো যে ফুটবলের উন্মাদনা, ওই দেশটায় যে কতটা, আমি তো বলবো এটা ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্সের থেকেও তাদের দেশে মেক্সিকোতে ফুটবল উন্মাদনাটা অনেক বেশি। গতকাল তো এই যে ম্যাচে যখন ইয়ে হলো থান্ডারস্টর্ম বা এই সময়টা যে ব্রেকটা হলো, সেই সময় কিন্তু একটা সিন তৈরি হয়েছে যে তাদের হোটেলে মানে ইয়ের সামনে যে আটকে পড়া বা এই জিনিসগুলো, ওই এটা কালকে কিন্তু কয়েকটা ওই ইয়ার ম্যাচটাও হয়েছে, এটা ফ্রান্স সুইডেন ম্যাচেও এই বৈরী আবহাওয়ার কারণে অনেকক্ষণ দেরি করে শুরু হয়েছে। তো আমেরিকা এই সময়টা হয়, আমেরিকাতে এখন এই সময়টা হচ্ছে একটা ঝড় বৃষ্টির সিজন, এই সময়টা তাদের এটা স্বাভাবিক। এবং তাদের দেশে কিন্তু, আমাদের দেশেও যেমন বজ্রপাত হয়, আমেরিকায় কিন্তু প্রচুর বজ্রপাত হয়। আমাদের বজ্রপাত নিরোধক জিনিসটা কাজ করে না ওইভাবে, যে কারণে আমাদের দেশে হতাহতের বিষয়, কিন্তু আমেরিকা এটা কাজ করে, হতাহত কম হয়, কিন্তু বজ্রপাত কিন্তু আমাদের দেশের থেকেও বেশি হয় তাদের, মানে প্রাকৃতিক কারণে বা আপনি দেখবেন যে আমেরিকার যে হ্যারিকেন, আমেরিকার যে সাইক্লোনটা ফ্লোরিডায় যেগুলো হয়, এটা কিন্তু সারা পৃথিবীতে মোটামুটি সবাই জানে যে এটা কি ভয়ঙ্কর আকার একটা বাড়ি উড়িয়ে নিয়ে যায়। ওদের কিন্তু অনেক মুভি আছে এই সব জিনিস নিয়ে। হ্যাঁ, তাদের এটা একটা বিষয়, এটা কালকে হয়েছে। আর যেটা বললাম যে মেক্সিকোর কালকের যে অন্যান্য ম্যাচ যখন হলো, যে আপনার আইভরি কোস্টের ম্যাচ যখন নরওয়ের মধ্যে হলো, তারপরে ফ্রান্সের ম্যাচ, ওখানে আমি দেখলাম যে গ্যালারিতে প্রচুর মেক্সিকান ড্রেস পরা, হ্যাঁ মেক্সিকার তাদের দর্শকরা খেলা দেখতে আসছে, তার মানে তারা অন্য খেলাগুলোও দেখে, এত তাদের ফ্যান। তো মেক্সিকো ইকুয়েডর খেলায় ইকুয়েডর জার্মানিকে হারিয়ে এই শেষ 32-এ এসেছিল, কিন্তু তারা আসলে ওই প্রত্যাশিত খেলাটা মেক্সিকোর সাথে, আমি বলবো যে খেলতে পারে না মেক্সিকোর ওই হাই প্রেসিং এর সামনে, এটা টিকে নাই। তো মেক্সিকোর স্বাভাবিকভাবে মেক্সিকো 2-0 গোলে জিতে তারপরে রাউন্ড অফ 16-এ চলে গেল, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং
আজকে রাতে 2টা এবং আগামীকাল সকালে একটা ম্যাচ রয়েছে, আরো 3টা ম্যাচ। তো এই ম্যাচগুলো নিয়ে একটু কিছু বলেন হীরা ভাই, এগুলো তো আবার নতুন একটা মাত্রা যোগ হবে। হ্যাঁ, এখানে বেশ খুব গুরুত্বপূর্ণ বড় দল আছে এখানে। হ্যাঁ, বিশ্বকাপের নতুন আশা জায়গা নিয়ে দল আছে, যেমন বড় দল বলবো ইংল্যান্ড। ইংল্যান্ডকে অবশ্যই। তো ইংল্যান্ডের ম্যাচটা যদি আমি বলি, তো ইংল্যান্ড এই ম্যাচে মোটামুটি পরিষ্কার ফেভারিট বলা যেতে পারে। হ্যাঁ, ইংল্যান্ড এবং ডিআর কঙ্কের মধ্যে যে ম্যাচটা হবে, হ্যাঁ, এখানে ইংল্যান্ডের আপনার পরিষ্কার favourite, তাদের হচ্ছে মাঝমাঠে ডেক্লান রাইস হচ্ছে খুবই চমৎকার খেলছে এবং দারুণ ফর্মে। তাদের আক্রমণ ভাগে আপনি জানেন বিশ্বসেরা, এবার গোল্ডেন বুটের জন্য অন্যতম দাবিদার হ্যারি কেইন খেলবে। তারপরে জড বেলিংহাম, আপনি এখন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। তো এই দলের সঙ্গে তাদের জন্য আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও আসলে ডিফিকাল্ট। মানে কঙ্গো যেই তাদের কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলা খেলে এবং ডিফেন্স ভিত্তিক, তাদের ডিফেন্সের জন্য মবেম্বা আসলে বরাবরই ডিফেন্সের জন্য তাদের একটা আস্থার জায়গা। মবেম্বা যদি ভালো খেলে তাদের জন্য ভালো। সেদ্রিক বাকাম্বু এই বিশ্বকাপের চমৎকার খেলা আসছে, বিশেষ করে আপনার এই গ্রুপ পর্বের খেলাগুলোতে। তো তারা যদি খেলে ইংল্যান্ডের গোল দিতে সমস্যা হবে। হ্যাঁ, যদি তারা তাদের ওই প্রেসিংটা ধরে রাখে, ইংল্যান্ডের গোল দিতে অবশ্যই সমস্যা হবে। আর ইংল্যান্ডের জন্য একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ অবশ্যই হবে, কারণ আফ্রিকান টিম, আপনি দেখেন আফ্রিকান টিমগুলো কিন্তু এবার ভালো খেলছে। হ্যাঁ, এবার মনে হয় শুধু একটা বাদ দিয়ে সব আফ্রিকান টিম বাদ দিয়ে রাউন্ড অফ 32 তে চলে আসছে। তার মধ্যে কিন্তু নেদারল্যান্ডসকে আবার মরক্কো হারালো। তারা কিন্তু ভালো খেলছে। হ্যাঁ, আফ্রিকান টিমগুলো কিন্তু ভালোই খেলছে। আইভরি কোস্ট যদিও গতকাল জিততে পারে না, আইভরি কোস্ট কিন্তু তারা ভালোই খেলছে। তারপরে এই জন্য আমি বলবো যে এই ম্যাচটা তাদের জন্য একটা বাড়তি একটা সুযোগ। ইংল্যান্ডের সঙ্গে যদি তারা ভালো খেলতে পারে, ম্যাচটা যদি অতিরিক্ত সময় নিয়ে যেতে পারে এবং টাই ব্রেকারে নিয়ে যেতে, ইংল্যান্ডের জন্য ডিফিকাল্ট হবে ম্যাচ, ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি ফাঁকফোকর ইংল্যান্ড পেয়ে যায় তাহলে ইংল্যান্ড জিতে যাবে হয়তো। এদিকে কিন্তু আবার আরেকটা আফ্রিকান কান্ট্রি, সেনেগালের সাথে হচ্ছে বেলজিয়ামের, যে সেনেগালের সাথে বেলজিয়ামের খেলা, আর একটা হচ্ছে আপনার ইউএস এর সাথে এর আগে হবে, যে বসনিয়ার খেলা। তো ইউএস এর হচ্ছে পুলিসিক এখন ইউএস এর অন্যতম সেরা প্লেয়ার, তারা সেরা ছন্দেই আছে বলবো। লাস্ট ম্যাচটা ছাড়া ওখানে ওয়েরা খেলছে, কিন্তু ওয়া খেলাটার কিন্তু ওই ধরনটা ছিল না। হ্যাঁ, যেটা লাস্ট ম্যাচে আমরা দেখলাম ওই তুরস্কের সঙ্গে। তুরস্কে আর্দাগুলার ওখানে কিন্তু একাই পুরা এলাকা তছনছ করে দিয়েছে তাদের ডিফেন্সকে, এবং মোটামুটি 3টা গোল খেলো যুক্তরাষ্ট্র। তো যতটা ভাবলাম যে যুক্তরাষ্ট্র মানে অপ্রতিরোধ্য, তুরস্কের সাথে খেলাটা দেখে মনে হচ্ছে যে না, তারা আসলে মাটিতে আছে, একটু দুর্বল একটা জায়গায় ছিল। হ্যাঁ, দুর্বলতা, তাদের ডিফেন্সের দুর্বলতাটা কিন্তু আমরা দেখলাম। ওই দুর্বলতাটা কিন্তু বসনিয়া কিন্তু দারুণ টিম। তারা খুবই, বসনিয়াকে যারা যেই ম্যাচে হেরেছে আপনি দেখবেন যে ওই ম্যাচেও কিন্তু তারা খুবই ভালো খেলেছে সবার সঙ্গে, প্রত্যেকের সঙ্গে। এই বসনিয়া যদি এই খেলাটা খেলতে পারে, পিয়ানিস তাদের হচ্ছে যে দুর্দান্ত প্লেয়ার। এডিন জেকো এখন বিশ্বের অন্যতম প্লেয়ার, সেরা প্লেয়ার। তো এই এডিন জেকোর দল বসনিয়া কিন্তু যতটা না বসনিয়া নামে পরিচিত, এডিন জেকোর দল হিসেবে ওই আর্লিং হল্যান্ডের মতন। হ্যাঁ, হল্যান্ড কোন দলে খেলে? নরওয়েতে। তো এরকম একটা ক্রিস্টিয়ানো কোন দলে? ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাঁ পর্তুগালে, মেসি আর্জেন্টিনা। তো এরকম আর্জেন্টিনা যদিও অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এদের নাম অনেকে জানে, কিন্তু আসলে তারা কোন দেশের হয়ে খেলে এটাই মানুষ জানে না। ওই এডিন জেকো কিন্তু এরকম। এডিন জেকো কোন দলে খেলে? বসনিয়া হার্জেগোভিনা খেলে। তো বসনিয়া থেকে এডিন জেকোকে বেশি চেনে। হ্যাঁ, এই পিয়ানিচও ওরকম খুবই বড় মাপের প্লেয়ার। তো আপনি যদি বলেন, তো এখন হচ্ছে যে এই ম্যাচটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই ম্যাচে যদি কিছু একটা করে দেখাতে পারে বসনিয়া, আমার কাছে মনে হচ্ছে ইউএস এর জন্য ম্যাচটা, আজকে যে কটা খেলা হবে আগামীকাল রাতে আর কি, এই খেলাগুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি জম্পেশ খেলাটা হবে এটা, বসনিয়া এবং ইউএস। এবং আপনার কি মনে হচ্ছে যে এখানে কোনো একটা অঘটন ঘটেও যেতে পারে? হ্যাঁ, বসনিয়াকে খুবই সম্ভাবনা আছে। বসনিয়া যদি তাদের সঠিক খেলাটা, ইউএস যতই তাদের নিজেদের মাঠে খেলবে, যাই খেলুক না কেন, এই ম্যাচে কিন্তু একটা অঘটন ঘটতে পারে। আবার এরকমও কিন্তু একটা কনস্পিরেসি থিওরি আছে যে এবার ইউএসএ চাইবে যে কোনোভাবে যাতে কাপ তাদের মাটির বাইরে না যায়। তো সেই ক্ষেত্রে কোনো আশঙ্কা আছে কিনা? খেলা হচ্ছে আপনার জানেন সান ফ্রান্সিসকোতে খেলা হবে, পুরা মাঠ ভর্তি থাকবে তাদের দর্শকে, এর সামনে তাদের উজ্জীবিত খেলাটা খেলবে। ইন্টারেস্টিং, মানে বসনিয়া এমন একটা দল, বসনিয়া হচ্ছে
তাদের খেলাটা পৃথিবীর যে কোনো জায়গায় বসে তারা খেলতে পারে। আমরা এটা বাছাই পর্বতেও দেখলাম, যেহেতু এক একটা দেশে গিয়ে সে কিন্তু জিতে এসছে, কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল, সব সময় ছিল। সেটা বলবো যে এই ম্যাচটার যে কোনো কিছু হতে পারে। আর সর্বশেষ আমরা যেটা বলি যে বেলজিয়ামের খেলাটা, বেলজিয়াম সেনেগাল, সেখানে বেলজিয়ামের তো সেই আগের স্টার এবারও খেলছে ডি ব্রুইনা, তার উপরে নির্ভর করবে। তারপরে আপনার লুকাকু, তার উপরে সমস্ত ফোকাসটা থাকবে লুকাকু এবং ডি ব্রুইনের উপরে। তারা যদি ভালো খেলতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে বেলজিয়ামের সম্ভাবনা আমি বেশি দেখছি কিছুটা হলেও। তবে সেনেগাল কিন্তু যেইভাবে আগের ম্যাচগুলোতে আমরা গোল দেখলাম আজকে, সেনেগাল দুর্দান্ত। সেনেগালের বিশেষ করে বেলজিয়ামের যে অ্যাটাক, সেখানে কিন্তু সেনেগালের যে ডিফেন্স, ডিফেন্সটা খুবই দারুণ একটা খেলা জমবে, একটা কম্বিনেশন হবে। এখানেও ম্যাচটা আমি বলবো যে একদম এটাও খুব চ্যালেঞ্জিং একটা ম্যাচ 50-50 ম্যাচ হবে। এই ম্যাচে যদি বেলজিয়ামকে যদি ওইভাবে করে তাদের অ্যাটাকটা, তারা আক্রমণটা আটকে দিতে পারে, ইদ্রিস গানা এখানে তাদের হচ্ছে মূল ভরসা। ওখানে কালিদু আছে, তারপর আপনার নিকোলাস জ্যাকসন, নিকোলাস জ্যাকসন, তাদের নিকোলাস জ্যাকসনের যে আক্রমণ ভাগে, যে তার যে এখন যে পারফরমেন্স, তার যে ড্রিবলিং করার ক্ষমতা এবং দ্রুত অ্যাটাকে যাওয়া, এবং স্ট্যামিনা, যেটা ফিজিক্যাল স্ট্যামিনা, তার দৈহিক গঠন, সবকিছু মিলে নিকোলাস জ্যাকসন যদি তার খেলাটা খেলে, এবং বেলজিয়ামের যেই পরিমাণে আমি বলবো যে তাদের ডিফেন্সের যে দুর্বলতাটা আছে, এটা যদি হয়, নিকোলাস জ্যাকসন কিন্তু গোল দিয়ে দেবে। এবং সেই গোলটাকে কিন্তু শোধ করা এই ডিফেন্স ভেঙে সেনেগালের লুকাকুর জন্য ডিফিকাল্ট হবে, ডি ব্রুইনার জন্য, যাকে আমরা বলি, এই খেলাটা কিন্তু তখন অনেকটাই তাদের জন্য কঠিন করে ফেলতে পারে। তাহলে কি এই ক্ষেত্রে বেলজিয়ামের একমাত্র উপায় হবে যে কোনোভাবে সেনেগালের একটা গোল আটকে রাখা এবং সেনেগালকে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখা, যাতে তারা আক্রমণে না যেতে পারে। কারণ আক্রমণে যদি তারা যায়, তাদের ডিফেন্স তো এমনিতেই ভালো। নিকোলাস জ্যাকসন যদি আক্রমণটা ওইভাবে শানায়, তাদের কিন্তু কামিন্দু কিন্তু ওখানে সেন্টার ব্যাক হিসেবে দারুণ খেলছে। তো এইটার খেলার পরে নিকোলাস জ্যাকসনের ওই অ্যাটাকটা যদি কার্যকর থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই বেলজিয়ামের জন্য বিপদ ঘটতে পারে। তাহলে যেটা আসলে এটা আমার কিউরিওসিটি হচ্ছে যে এই ম্যাচের যদি প্রেডিকশন করতে হয় যে গোল, তাহলে আপনি কি এরকম ডিফিকাল্ট আপা এই ম্যাচের প্রেডিকশন করা যদি বলি, তো প্রেডিকশনের জায়গায় আমি যাচ্ছি, তো প্রতিটা ম্যাচের যদি আমি প্রেডিকশন, এই ম্যাচের আমি বিশেষ করে সেনেগাল বেলজিয়াম আমি প্রেডিকশন করব যে 90 মিনিটের খেলা মানে ড্র, অতিরিক্ত খেলায়ও ড্র হতে পারে, 2-2 গোল হবে একাধিক। সেনেগাল গোল দিলেও বেলজিয়াম কিন্তু গোল দিয়ে দিতে পারে। আর টাই ব্রেকারে যেটাই হোক আমি ওটা বলতে পারবো না। অতিরিক্ত খেলার সময়ও ড্র থাকতে পারে। আর যদি বলি ইংল্যান্ড কঙ্গো, ইংল্যান্ড হয়তো 2-1 গোলে জিতে পারত, 2-0 গোলে। আর হচ্ছে যে আপনার বসনিয়া এবং যুক্তরাষ্ট্র, এটাও একদম একটা 50-50 হয়ে যাচ্ছে। কিন্তু এইসবের মধ্যে একটা খুব মজার বিষয় কি, মানে ছোটবেলায় যে আমরা বিশ্বকাপ দেখতাম, আমাদের মানে ট্রাইব্রেকারে যাওয়া, এটা একটা মজার মনে হতো। মানে ওয়েট করতে হয় না। এটা আপনার জন্য মজা, আমার জন্য মজা। কিন্তু যারা এটা টাইব্রেকারে যায়, তারা কিন্তু বলে যে, তারা সবসময় বলে যে আমরা এর আগে হেরে যাওয়া, অনেক ক্ষেত্রে আমরা একবার দেখছিলাম যে আপনার বললো যে মেক্সিকোর একজন প্লেয়ার একবার বললো যে আমরা চাই না কখনো যে টাই ব্রেকারে যেতে, কারণ যদি আমরা এর আগে হেরে যাই, আমার কাছে উনি বললো যে ওনার কাছে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হয় যে আমরা এর আগে হেরে যাওয়া ভালো। কারণ প্রতিটা মানুষের, খেলোয়াড়দের ওখানে, খেলোয়াড় আপনি জানেন যে এই বিশ্বকাপে যারাই খেলে সবাই প্রত্যেকে প্রফেশনাল প্লেয়ার, একদম হাইলি প্রফেশনাল, যেটা গত 20 বছর ধরে যারা বিশেষ করে খেলছে। তো এই ধরনের প্লেয়াররাই তাদের টেম্পার ধরে রাখতে পারে না। আপনি দেখেন, আমরা একটা ম্যাচ দেখলাম মরক্কো এবং নেদারল্যান্ডসের, তারা যে টাইব্রেকারে গেল, মরক্কোর মতন দল, এখানে আশরাফ হাকিমি মতন প্লেয়ার যে পৃথিবীর বড় বড় ক্লাবে খেলে, তো সে গোল মিস করলো এবং সে বললো যে আমি টেম্পার ধরে রাখতে পারি না। তার মতন লোক টেম্পার ধরে, স্টেডিয়ামের দর্শকরা আপনি দেখবেন যে সারাক্ষণ হাত এইভাবে করে বসে থাকে, তারা টেম্পার ধরে রাখতে পারে না। আমাদের মতন দর্শকরাও টেম্পার ধরে রাখতে পারেন। তো আমি
এই জন্য বলবো যে আমাদের দূর থেকে ভালো লাগে যে টাইব্রেকার একটা মজা। এটা খেলোয়াড়দের উপরে খুব একটা চাপ, মানসিক অসম্ভব একটা চাপ। এবং অসম্ভব চাপ। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আসলে এবারের বিশ্বকাপের যে রকম অবস্থা, সামান্য একটা কিছু ভুল বা ছোট্ট একটা কিছু বিচ্যুতি হলেই বড় অঘটন ঘটে যাচ্ছে। এই ভুলগুলা আমি বলবো তাদের ছোটখাটো ভুল কিন্তু ছিটকে দিচ্ছে। আর এখন তো দিবেই, এখন থেকে যে ম্যাচগুলো চলতেছে ভিআরের জন্য সবাই খুব আতঙ্কিত। সবাই হচ্ছে এখন নতুন করে আতঙ্ক, ভিআরে কোন সময় কি বাদ হয়ে যায়। দেখেন ইরান যেতে পারলো না ছোট্ট একটা কারণে, ভিআরে দেখিয়ে দিল। ওইটা কিন্তু কেন হয় না, সে বলছে ওই প্লেয়ার ওখানে থাকলে হবে না, এই দুজন থাকতে হবে, গোলকিপার উঠে গেলে। এটা গোল আসলে। তারপরে জার্মানি যে আউট হয়ে গেল, তাদের একটা গোল বাতিল হয়ে গেল, সেটা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। এটা কিন্তু একদম আমি এটা দেখেছি বারবার। গোলকিপার অনেক আগে একটা প্লেয়ার জাস্ট বুকের উপরে এভাবে করে একটা হাত দিচ্ছে, এটা কিন্তু সে দাঁড়ানোর সময় স্বাভাবিক সে বলের দিকে তাকানো, হ্যাঁ এভাবে একটা হাত লাগলো। তো হাতটা লাগার পরে বললো যে ওই হাত লাগার পরে তার অনেকক্ষণ পরে গোলটা হয়েছে, আরো 5-7 সেকেন্ড। গোলকিপার কিন্তু পরেও জানে কিছু, সে স্বাভাবিকভাবে তার খেলাটা খেলতেছিল। এইটা আসলে ওইভাবে করে মানার মতন না। এই ধরনের ভিআর হলে খেলার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই কারণেই আমি যেটা বলছিলাম যে থিওরিগুলো কিন্তু এভাবে একটা কনস্পিরেসি থিওরি আছে যে এটা আসলে ফুললি স্টেজড হচ্ছে ম্যাচগুলো। এটা কি মনে করেন কিনা? এটা সেটা আমি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখছি যে কারো পক্ষে কেউ থাকে, হ্যাঁ অনেক সময়। তো আমি যেটা নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচে দেখলাম যে এরকম কিছু ছিল নেদারল্যান্ডসকে হয়তো জেতানোর জন্য, কিন্তু হয় না, সেটা টাইব্রেকারে গেল। টাইব্রেকারে নেদারল্যান্ডসের প্লেয়ারও যেভাবে ভুলগুলা করলো, মরক্কোর প্লেয়াররা তো ভুল করেছেই, মরক্কোর ভুলগুলা কাজে লাগিয়ে নেদারল্যান্ডস কিন্তু বারবার এগিয়ে যাওয়ার সুযোগ আসলো, কিন্তু তারা নিজেরা আরো 3 গুণ ভুল করছে। নেদারল্যান্ডস হয়তো মরক্কোর বারে লাগছে, তার নেদারল্যান্ডসের প্লেয়ার আছে বারের অনেক বাইরে থেকে পাঠাচ্ছে। নেদারল্যান্ডসের যে গোলকিপার যেই ভুলটা করলো সেকেন্ড শটে, সে হচ্ছে যে নিজে বলটা ঠেকালো, বুক দিয়ে ঠেকালো, মরক্কোর প্লেয়ার একদম আপসেটে শুয়ে পড়লো। ওই সময় সে আবার পা দিয়ে নিজের গোলটা নিজে দিয়ে দিল। এই কাজগুলো হয়ে গেলে তো দিন শেষে কি হয় যে কোনো ধরনের কনস্পিরেন্সি বা যদি বলেন যে যা কিছু হোক, যে পাতানো, যেটাই আমরা বলি না কেন, তো এগুলো আসলে খেলার মাঠে যখন কেউ তো নিজের দেশকে নিজের থেকে হারিয়ে, হয়তো ভিআর এর কিছুটা হেল্প পেতে পারে অপোনেন্ট কেউ, বা রেফারি কিছু হেল্প করতে পারে, মাঠের দর্শক ওইভাবে হতে পারে, কিন্তু চতুর্থ রেফারি করতে পারে। কিন্তু মাঠের খেলায় যদি আসলে প্রফেশনাল প্লেয়ার হয়তো মাঠের খেলায় যখন নিজের রাষ্ট্রকে, নিজের দেশকে যখন কেউ রিপ্রেজেন্ট করবে, তখন সে তার সর্বোচ্চটা দিয়ে করবে। সে যখন ওইটা শতভাগ করবে, কোনো পাতানো জিনিসই, কোনো ষড়যন্ত্র এখানে আসলে ওইভাবে কাজে দিবে না। এবং দিন শেষে দেখবেন যে ফুটবলেরই জয় হবে। তো আমরাও এটা আশা করি যে ফুটবলেরই জয় হোক। আসলে বিশ্বকাপ যেই কাপ নিক, জয়টা হবে খেলার। হ্যাঁ, বিউটির যে একটা বিউটি আছে বিশ্বকাপের, ফুটবলের সেই বিউটির জয় হবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।